ঝাড়গ্রামের ছবিটা দেখাচ্ছিলাম, শবর সম্প্রদায়ের মানুষজন কোনো রকমের দিন গুজরান করছেন, তাদের মাথা গোজার ঠাঁইটুকু নেই। এর আগে আবাস নিয়ে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগটা সামনে এসেছে, কখনো প্রভাবশালী ব্যক্তি কিংবা তার আত্মীয় পরিবার পরিজন তারা আবাস তালিকায় নাম নথিভুক্ত করিয়েছে, আবার কোথাও বাজার প্রাসাদোপম বাড়ি রয়েছে তার নাম আবাসের তালিকায় জলজল করছে। কিন্তু মালদা থেকে এক ভয়ঙ্কর অভিযোগ উঠে এলো, যে উপভোক্তা দীর্ঘদিন ধরে চক্কর কেটেছেন প্রশাসনের দুয়ারে, কিন্তু তারপরও তার নাম আবাসের তালিকায় আসেনি, কেননা তার সঙ্গে নাকি রাজনীতি হয়েছে, অর্থাৎ রাজনীতির শিকার হয়েছেন তিনি, এমনটাই অভিযোগ করছেন উপভোক্তা। বিজেপি করি বলে আমার নাম বারবার করে বাদ দেওয়া হচ্ছে। বাদ দিচ্ছে না কেন আমি অস্তিত্বভাবে তো কোনো কথা বলতে পারছি না। আজ 10-15 বছর হতে চললো সরকার কোনো ভুকেবি করে না, এটা সেটা করে। ভগ্নপ্রায় মাটির ঘর, টালির চালের নিচে দিন যাপন। আজও আবাসের ঘর পাননি চাঁচলের আশ্রম পাড়ার 70 বিজেপি কর্মী। ওনারা প্রচার করতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিচ্ছে, এবং সেই প্রচার রাখার জন্যই শুধু এটা বদমাশি করে বলা চলে, একমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে, মানে বিজেপি করার কারণে। গরিব মানুষ যেই থাকুক না সেই ঘর পাবে। কারণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প করছেন তিনি কিন্তু কোনো পার্টি বা কোনো ব্যক্তি দেখে করছেন না। কারণ তিনি যদি বাদ গেছেন, কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানার চেষ্টা করেছি, এবং যারা ইনকোয়ারিতে গেছিলো তারা কি বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি। রোজই নতুন নতুন অভিযোগ উঠছে আবাস নিয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তেই অভিযোগ। কত দূর বিস্তৃত আবাস দুর্নীতির জাল? রিপাবলিক বাংলা। প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকে চালু করা হয়েছিল জল জীবন মিশন প্রকল্প, কিন্তু পিএইচি সেই জল চুরি করে নাকি মাছ চাষ হচ্ছে, কৃষিকাজ হচ্ছে, অন্য সমস্ত কাজকর্ম হচ্ছে। আর এই অভিযোগ যখন সামনে এসেছে, প্রায় 900টি এফআইআর দায়ের করা হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে। জল খেলাম, বিশুদ্ধ পানীয় জল। কথায় আছে জলই জীবন। সেই পিএইচির বিশুদ্ধ পানীয় জল যেটি এই মুহূর্তে আমি খেলাম। কিন্তু কখনো যদি শোনেন আপনার এলাকায় দেওয়া পিএইচির এই পরিশুদ্ধ পানীয় জল চুরি হয়ে যাচ্ছে, এটাই এখন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য পিএইচির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পিএইচির এই বিশুদ্ধ পানীয় জল চুরি করে নেওয়া হচ্ছে, দিনে দুপুরে চুরি করে নেওয়া হচ্ছে। কোথাও মাছ চাষ করা হচ্ছে সেই জল দিয়ে, কোথাও কৃষিকাজে সেচের হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই পিএইচির পানীয় জল। এটা অবৈধ কাজ। হ্যাঁ, এটা অবৈধ। এটা মাছ চাষ করার লেগে না। আপনারা জানিয়েছেন পঞ্চায়েতে বা এলাকার মেম্বার? পঞ্চায়েতকে আমরা জানাইনি, জানিয়ে তো কোনো কাজই না, একতরফা কাজ হয়েছে। কে কি জানাবে? আমরা তো চাইছি যে কি এটা মানুষ জল পায়। ইতিমধ্যেই 900 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, রীতিমতো এফআইআর করা হয়েছে। ডোমকলের ধুলাউড়ি, যে ধুলাউড়িতে দিনে দুপুরে এই পিএইচির পাইপলাইন থেকে জল চুরি করে সেখানে মাছ চাষ করা হচ্ছে। স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন, মানুষের অভিযোগ এটাই যে ভাবে যে বাগানে জল দিচ্ছে, ভাবছে যে জল দিচ্ছে পুকুরে। পুকুরে তো এমনি জল এখন বেশি, জলের কি প্রয়োজন? পুকুরে ভুল কথা বলেছেন। পুকুরে জল প্রমাণ দেখাতে পারবেন? পুকুরে তো খাদ, পুকুর কিসের? ওটা পুকুর, মাছ চাষ হয়তো ওটা পুকুর। কি মাছ 200-500 কোথায় মাছ নিয়ে ফাটিলে পুকুর। এগুলো পুরোই বেআইনি, এবং যারা যারা করছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুকুরে মাছ চাষের জন্য করা হচ্ছে, জমিতে জলসেচের জন্য করা হয়। অ্যাপ্রক্সিমেটলি 900 এফআইআর করা হয়েছে। রাজ্যের বুকে জল নিয়েও কি এবার দুর্নীতি শুরু হয়েছে? এই প্রশ্নটা ফের একবার উস্কে দিচ্ছে মুর্শিদাবাদের
এই ঘটনাগুলি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। জল নিয়ে যন্ত্রণার ছবিটা দেখাচ্ছিলাম, আর এবার দেখাবো আইসিডিএস সেন্টারের একটা ছবি, যে ছবিটা প্রশ্ন তুলে দিচ্ছে একাধিক। কেননা সেখানে যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, আর নোংরা পুকুরে জলে রান্না হচ্ছে শিশু এবং গর্ভবতী মহিলাদের। আর সন্ধে হলেই তা চলে যাচ্ছে সমাজ বিরোধীদের দখলে। তাই প্রশ্ন উঠছে, প্রশাসন কি করছে? প্রশাসনের দৃষ্টি এড়িয়ে কিভাবে চলছে সমাজ বিরোধীর আখড়া এই আইসিডিএস সেন্টারে? 61 জন শিশু ও 21 জন গর্ভবতী মা নির্ভরশীল গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের মিঠাইচক গ্রামের 100 নম্বর আইসিডিএস সেন্টারের ওপর। তারপরেও শিশু ও গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্যের দিকে কোনো নজর নেই প্রশাসনের। পানীয় জলের টিউবওয়েলের অবস্থা ব্যবহারের অনুপযোগী, তাই বাধ্য হয়ে পুকুরের দূষিত জল দিয়ে চলছে শিশুদের রান্না। এই যে জল বেরিয়ে যাচ্ছে নিচের থেকে জল উঠে, সেটাও নয়, 50টার ওপরও টিপতে হয়। অতবার কোনোবার 50টা টিপতে হলো, কোনোবার 50-52টাও টিপতে হলো, তবে জলটা দেখতে পেলাম। আর সেই জল উপযুক্ত নয়, যেই জলটা বেরোচ্ছে সেই জল উপযুক্ত নয় এবং খাওয়ানো যাবে না। আইসিডিএস সেন্টারে নেই কোনো পাঁচিল, অন্ধকার নামতেই সেন্টারে বসে মদের আসর, যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল। 61 জন বাচ্চা আর 21 জন গর্ভবতী মা, এই নিয়ে মানে আমার সেন্টার চলছে, কিন্তু কলের অবস্থা খুবই খারাপ। কলটা যেন অবশ্যই হয়। রাত হলে এখানেতে মদের আড্ডা বসে, সকালেতে একদম মানে নোংরা হয়ে থাকে। হ্যাঁ, সেইগুলো আমাদেরকে এসে আবার পরিষ্কার করতে হয় রেগুলার। পুকুরের জলে রান্না হচ্ছে, আর এই যা অবস্থায় চলছে, এই মুহূর্তে যদি বাচ্চাদের কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, সরকারকে দায়ভার নেবে। সরকারকে আরও একবার আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, অতি সত্বর যেন এই কলটি সারিয়ে দেওয়া হয়। বা এখানে যে পাঁচিল রয়েছে আপনারা লক্ষ্য করতে পারবেন, একটু সাইডগুলো দেখুন, নোংরা পরিবেশ। বা সন্ধে হলেই অসাধু মানুষের আশাও এখানে রয়েছে। এলাকার এই দীর্ঘদিনের সমস্যার কথা নাকি জানতেনই না গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম। বলবো বলতে ভাই, এত ঘটনা আপনি বলছেন, আমি এই আপনার মুখ থেকেই শুনলাম। হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে শুনলাম, অবশ্যই এটা খতিয়ে দেখছি বা ইমিডিয়েটলি যাতে জলের ব্যবস্থা করা যায় সেই চেষ্টাও করছি। আর কতদিন এইভাবে অস্বাস্থ্যকর পরিবেশে চলবে আইসিডিএস সেন্টারগুলি? আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্য জুড়ে আবাস নিয়ে বারবার ভুরি ভুরি অভিযোগ এসেছে, কিন্তু এবার যে ছবিটা দেখাবো তাতে আপনাদের মনেও প্রশ্ন জাগবে, তাহলে আবাসের তালিকায় নামটা থাকছে কাদের? কেননা ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা ডাইনমারি গ্রাম, যেখানে সাধারণত বসবাস করে শবর সম্প্রদায়ের মানুষজন, কিন্তু তাদের কারোরই তালিকায় নাকি নাম নেই। অর্থাৎ তারা এই ঠান্ডার মধ্যে কোনো রকমের দিন গুজরান করছেন, কেউ টিনের ছাউনি বাড়িতে, কেউ বা ত্রিপল টাঙিয়ে। তাই প্রশ্ন এই জায়গায়, এদের নাম যদি আবাসের তালিকায় নাম না থাকে, তাহলে নামটা থাকবে কাদের? বাড়ি পাইনি, ওরা দেখাশোনা করে যায় আর বলে আবার আজকে পাবি কালকে পাবি, দিয়ে পাইই নেই বাড়ি। কতগুলো সবার পরিবারে বসবাস এখানে? 25টি। আবাস যোজনার বাড়ি পেয়েছেন? না। কেউ পায়নি? না। সার্ভেতে এসেছিল কোনোটি? আসছিল, সবাই আসে, এরকম আসে আবার ফিরে যায়। কি বলে? আজ দেবো কাল দেবো, আজও দিচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ডাইনমারি গ্রামের যে বাসিন্দা ভৈরব মল্লিক, সেই ভৈরব মল্লিকের বাড়ির অবস্থা একবার দেখানোর চেষ্টা করব। জায়গাতেই হাতির আক্রমণ হয়েছিল প্রায় 6 মাস আগে, কিন্তু হাতির আক্রমণের কোনো ক্ষতিপূরণ মেলেনি এই পরিবারটাও। দেখা যাচ্ছে যে এই দিকেও হাতি আক্রমণ করেছিল। বাড়ির ভেতরে প্রবেশ করছি, এই যে বাড়ির একেবারে জরাজীর্ণ ভাঙা অবস্থা রয়েছে, ওপরে অ্যাজবেস্টাস যেটা সেটাও ভেঙে রয়েছে, এমনকি যে কোনো সময় এই বাড়ি ভেঙে পড়তে পারে। এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না, আপনার কাছ থেকে আমি জানলাম। বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল কালাঝুরি গ্রামে যারা বাড়ি পায়নি, ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না। তাদের যে আবাস যোজনা বাড়ির তালিকায় নাম নেই, তো আমি দেখছি আবার দিশে বাড়ি পায় তার ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার
যে আবাসের টাকা বিতরণ সেটা অনৈতিকভাবে বিতরণ করা হচ্ছে, কিন্তু আজও নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী যে আবাস দিচ্ছে সেই আবাস থেকেও মমতা ব্যানার্জির সরকার এই লোধা সবর থেকে আরম্ভ করে সমস্ত এসটি সমাজকে আজকে দূরে ঠেলে রেখেছে। নতুন করে তারা আবাস যোজনার বাড়িও পাননি, এমনকি তাদের আবাস যোজনার তালিকাতে নামও আসেনি। সরকার থেকে সার্ভেতে টিম আসে, কিন্তু টিম আসার পরেও তাদেরকে কোনো রকম ভাবে সহযোগিতা করা হয় না, এমনটাই অভিযোগ ডাইনমারি গ্রামের বাসিন্দাদের। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। আগামী শুনানি রয়েছে 21শে জানুয়ারি আসানসোলের সিবিআই আদালতে। আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ ফ্রেম হলো, যেটা জানা যাচ্ছে যে প্রায় 4 বছর সিবিআইয়ের হাতে এই মামলার তদন্তভার ছিল এবং তারপর তদন্ত চলার পর মঙ্গলবার এই কয়লা পাচার মামলার চার্জ ফ্রেম শেষ পর্যন্ত হলো। 3 জনকে কিন্তু ভার্চুয়ালি আজ উপস্থিত তারা হয়েছিলেন। এর মধ্যে বিকাশ মিশ্র প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এই চার্জ ফ্রেমে। এর পাশাপাশি আরও 2 জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুপ মাঝি ওরফে লালা সহ মোট 49 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 49 জনের 49 জনের মধ্যে 47 জন ছিলেন আর 2 জনের ভিডিও কনফারেন্স হয়েছেন। বিকাশ মিশ্র এবং ইসিএল এর অথরিটি তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির 21 তারিখে। সিবিআই চার্জশিটে 50 জনের নাম, 49 জনের নামে চার্জ গঠন। আগামী 21 তারিখ এই মামলার ট্রায়াল শুরু হবে। ওই দিন 2 জনের সাক্ষ্য গ্রহণ হবে, এটাই জানা যাচ্ছে। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।